হ্যাঁ, এবার তো হিসেব দিতেই হবে তৃণমূলকে। দুর্নীতির চক্রবুহে নিমজ্জিত একটি রাজনৈতিক দলের কঙ্কালসার চেহারা ক্ষমতাচ্যুত হতেই প্রকাশ্যে এসে গিয়েছে। যেখানেই হাত দেওয়া হচ্ছে সেখানেই বেরোচ্ছে দুর্নীতির পচা গন্ধ। পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে, ব্রিগেড গ্রাউন্ডে জেল তৈরি করতে হবে। সম্প্রতি এমনটাই মন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারণ তোলাবাজি সহ একাধিক অভিযোগে দিকে দিকে গ্রেপ্তার হচ্ছেন তৃণমূলের নেতারা। দুর্নীতিগ্রস্ত নেতাদের ঘিরে বাড়ছে জনরোষ। রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে মানুষ হাতে তুলে নিচ্ছেন ডিম। দিকে দিকে উঠছে চোর চোর স্লোগান, সঙ্গে উড়ে আসছে ভালো পচা ডিম। মুখে বাঙালি অস্মিতার কথা বলে বঙ্গের কি অবস্থা করে গেছেন মাননীয়া। আপনার দলের নেতাদের কৃতকর্মের মাসুল দিতে হচ্ছে আমাদের সাধের বাংলাকে। বঙ্গের গরিমা আজ ভুল উণ্ঠিত। ছি তৃণমূল, ছি! এ কোন সংস্কৃতির সঙ্গে আমাদের পরিচয় করালে? এই সংস্কৃতি তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য অভিশাপ হয়ে থেকে যাবে। এর দায় নেবে কে? একে একে যখন দেউটি নিভছে তখন পিঠ বাঁচাতে মরিয়া কিছু সুযোগ সন্ধানী। এই তালিকায় যদি প্রথমে কেউ থেকে থাকেন তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের শাসনে মমতা ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে ছড়ি ঘুরিয়েছেন। সারদা মামলায় গ্রেপ্তারের পর তাকে মুক্ত করতে সমস্ত প্রচেষ্টা চালিয়েছেন মমতা, এমনকি পথেও নেমেছিলেন। কিন্তু সেই সুদীপের জন্য তৃণমূল ছাড়তে বাধ্য হন বর্তমান শিল্পমন্ত্রী তাপস রায়। যোগ্যদের গুরুত্ব না দিয়ে কোণঠাসা করে রেখে মৌরুষি পাট্টা চালানোর অভিযোগ রয়েছে সুদীপের বিরুদ্ধে। আর এখন তৃণমূল বেকায়দায় পড়তেই বিদ্রোহী শিবিরের হাত ধরে নিজের স্বার্থ চরিতার্থ করতে মরিয়া সুদীপ। এইভাবে কি রাজ্যবাসীর আস্থা অর্জন সম্ভব? সংগঠনের নানা ধরনের গোষ্ঠীবিন্যাস ইত্যাদি এমন ভাবে করিয়েছেন যে বহু, এই তাপস রায় থেকে সজল ঘোষ থেকে বহু যারা অ্যাক্টিভ তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিলেন তাদের স্পেস দেওয়া হয়নি, অন্যায় অবিচার করা হয়েছে এবং তারা রাজনৈতিক স্পেসের জন্য অন্য দলে চলে যেতে বাধ্য হয়েছে। তো আজকে কি হলো? আজকে সুদীপ বাবু, তার জন্য তাপস রায় গেলেন, তার জন্য সজল ঘোষ গেলেন, এরকম আরো নাম অনেক। আর আজকে তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দিল্লিতে বিজেপি নেতাদের কাছে গিয়ে বসে আছেন। তালিকায় দ্বিতীয় নামটি মালা রায়ের। কংগ্রেস শিবির থেকে মালাকে তৃণমূলে এসে অল্প সময়ের মধ্যেই দলের গুরুত্বপূর্ণ জায়গায় বসান মমতা। কলকাতা পুরসভার চেয়ারপারসন থেকে দক্ষিণ কলকাতার সাংসদ। সুযোগ বুঝেই তিনিও ঝাঁপ মেরেছেন বিদ্রোহী শিবিরে। ভবিষ্যতে তিনি যে আর শিবির বদল করবেন না তার জোর গলায় বলা মুশকিল। এবার আসি সায়নী ঘোষের প্রসঙ্গে। 2021 বিধানসভায় পরাজয়, পরবর্তীতে যুব তৃণমূলের সভানেত্রী, তারপর 14 লোকসভায় যাদবপুর থেকে তৃণমূলের টিকিটে লোকসভার সাংসদ। দল গাড্ডায় পড়তেই কয়েকদিন জল মেপে শটান বিদ্রোহী শিবিরে। সায়নী উত্তর দেবে যে উনি তো জীবনে প্রথম নির্বাচনে দাঁড়িয়েছিলেন 2021 হেরে যান। তারপর মমতা ব্যানার্জি তাকে আবার 2024 লোকসভায় মনোনয়ন দিয়েছিল। অভিষেক তাকে যুব কংগ্রেসের তৃণমূলের সভাপতি করেছিল, তারপর চলে গেছে। মানুষের বিশ্বাসহীনতা বা বিশ্বাসঘাতকতা, লোভ এবং ভয়ের কাছে আত্মসমর্পণ করা, কঠিন পরিস্থিতিতে কোনো মেরুদণ্ড না দেখানো, আমি কি বলবো। সময়ের সঙ্গে সঙ্গে শক্তি বাড়াচ্ছে বিদ্রোহী শিবির, কিন্তু সেই শিবিরের সব মুখের কি সমান গ্রহণযোগ্যতা আছে? যেমন ধরুন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়। তৃণমূলের সুখের দিনেও কিন্তু দলের বিরুদ্ধে প্রশ্ন তোলার সাহস দেখিয়েছিলেন আরজিকর কাণ্ডে। সেই কারণে তাকে রাজরোষেও পড়তে হয়েছে। আরও কয়েকজন সাংসদ দলের অন্দরেই নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, ফলে তাদের বিদ্রোহী হওয়া স্বাভাবিক। কিন্তু যে নামগুলো আলোচনা করলাম তাদের বিদ্রোহী শিবিরে যাওয়া কি শুধুই ব্যক্তি স্বার্থে? এখানেও তো সেই থেকেই যাচ্ছে তৃণমূলী সংস্কৃতির ছোঁয়া। ক্যালকাটা নিউজ।